ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটির একেবারে শেষ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো গ্যালভানীয় কোষে তড়িৎ চালক বল সংক্রান্ত নার্নস্টের সমীকরণ। আগের যেগুলো ভিডিও অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো কি করে গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎ চালক বল অর্থাৎ E0 সেল নির্ণয় করা হয়। আর আজকে আমরা তার পরের অংশ ই সেল কি করে নির্ণয় করা হয় অর্থাৎ কোষের ইএমএফ তড়িৎ চালক বল আমরা নির্ণয় করব। আশা করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে এই চ্যাপ্টারটির সম্পূর্ণ অংশটাই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। আর যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। প্রথমে নার্নস্টের সমীকরণ। নার্নস্টের সমীকরণ করতে গেলে আমরা ধরে নিচ্ছি গ্যালভানীয় কোষে যে বিক্রিয়াটি ঘটছে অর্থাৎ কোষ বিক্রিয়াটি সেটি হলো এ এ বি বি সি সি ডি ডি, এবং আরও ধরে নিচ্ছি এই কোষটিতে ইলেকট্রনের পরিবর্তন n। তাহলে নার্নস্টের সমীকরণ অনুযায়ী ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই NF ln C to the power C D to the power D by A to the power A B to the power B। এই সমীকরণটি হলো নার্নস্টের সমীকরণ। এই সমীকরণে কোনটা কি? এটি হলো কোষের ইএমএফ, কোষের প্রমাণ ইএমএফ, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হলো পরম উষ্ণতা, এন হলো পরিবর্তিত ইলেকট্রনের সংখ্যা, এফ হলো ফ্যারাডে। এখন আর এলএন দিয়ে উপরে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। যদি এই সমীকরণটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ঘটানো যায় অর্থাৎ এই সমীকরণে টি সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 298 কেলভিন, এফ হচ্ছে 96,500 কুলম্ব, আর হলো 8.314 জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এন তো পরিবর্তিত ইলেকট্রনের সংখ্যা, ওটা চেঞ্জেবল, এবং এলএনকে যদি লগ করে নিই তাহলে সম্পর্কটা দাঁড়াচ্ছে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 8.314 298 কেলভিন, এন 96,500, এলএনকে লগ করতে গেলে 2.303 লগ যেমন ছিল ওই পাশটা আমরা তেমন রাখলাম। এই যে মানটি এটি ক্যালকুলেশন করলে পাবে তোমরা 0.059 by n log C to the power C D to the power D to the power A এবং B to the power B। ব্যাস
এটি হলো নানস্টের সমীকরণ। তার মানে যখন কোনো বিক্রিয়ার ইএমএফ বের করতে দেবে তখন আমাদের কাজ কি হবে? প্রমাণ ইএমএফ আমরা আগের দিন শিখিয়ে দিয়েছি কি করে বের করতে হয়। ওই বিক্রিয়াতে কতগুলো ইলেকট্রনের পরিবর্তন হয়েছে বিক্রিয়াটা করলেই আমরা পাবো এন লগ। গাঢ়ত্ব জানি, গাঢ়ত্বগুলো দেওয়া থাকলে এই সেল আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। আমরা ম্যাথে আসবো, নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব, আরও কিছু ডেরিভেশন করে নিই তারপর। তাহলে এই হলো নানস্টের সমীকরণ, যাকে কাজে লাগিয়ে আমরা একটা কোষের তড়িৎ চালক বল নির্ণয় করতে পারি। আর E0 সেল হলো কোষের প্রমাণ ইএমএফ বা প্রমাণ তড়িৎ চালক বল, যার সম্পর্কিত ডিটেলস আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি তোমাদের। নেক্সট, কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয়। কি করে একটা কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারি? একটু আগে আমরা দেখালাম নানস্টের সমীকরণ, সেখান থেকে ডেরিভেশনটা করে নিচ্ছি। নানস্টের সমীকরণ থেকে আমরা কি পেলাম? শর্ট ফর্ম ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই n log of c to the power c b to the power d by a to the power a into b to the power b। এবার দেখো, এটাকেই আমরা বলবো সাম্য ধ্রুবক। তাহলে আমরা একটু মডিফাই করে লিখতে পারি যে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই n log k। যখন কোষ সাম্য অবস্থায় পৌঁছায় তখন কোষের ই সেলের মান 0 হয়, অর্থাৎ অ্যাট ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু 0। তাহলে এটা এখানে বসিয়ে দিলেই আমরা কি পাচ্ছি? লগ কে বা ই সেল সমান E0 সেল সমান, তাহলে কি পাচ্ছি? 0.059 বাই n ইন্টু লগ কে। আমার দরকার লগ কে, তাহলে লগ কে সমান n E0 সেল বাই 0.059। মনে রাখো এই বিক্রিয়াগুলো সবই প্রযোজ্য 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তার মানে আমরা যে কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে এর মান বের করতে পারবো। প্রথম স্টেপে লগ কে বের করব, তারপরে অ্যান্টি লগারিদম করে কে এর মান বের করে নেব। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা একটা কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে পারবো। নিউমেরিক্যাল প্রবলেমে আমি দেখাবো যে কি করে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে হয়। খুব ইজি ডেরিভেশন, সহজেই হয়ে গেল। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ডেরিভেশন করব, অর্থাৎ ই সেলের সঙ্গে ডেল জির সম্পর্ক। ডেল জি তোমরা জানো থার্মোডিনামিক্স থেকে গিভস ফ্রি এনার্জি, আর ই সেল তো অলরেডি হয়েই গেছে কোষের তড়িৎ চালক বল। তাহলে এই একটি ডেরিভেশন নতুন আমরা করব। এখান থেকেও নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় খুব আসে। বিশেষ করে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিনা আমরা ডেল্টা জি দিয়েই ক্যালকুলেশন করে বলি। তো তার আগে ডেরিভেশনটা হোক। চলো ডেরিভেশন। তোমরা জানো গ্যালভানীয় কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। শুধু তাই নয়, ইলেকট্রনের প্রবাহ অ্যানোড টু ক্যাথোড, তড়িতের প্রবাহ ক্যাথোড টু অ্যানোডে হয়। এর ফলে একটি ইলেকট্রিক্যাল ওয়ার্ক তৈরি হয়। অর্থাৎ যদি কোষটি পরাবর্ত প্রক্রিয়ায় কাজ করে তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহজনিত কৃতকার্যই হবে ম্যাক্সিমাম ওয়ার্ক। আর ম্যাক্সিমাম ওয়ার্ককেই আমরা ডব্লিউ ম্যাক্স দিয়ে প্রকাশ করি।
ম্যাক্সিমাম কৃতকার্য। আর সেই কৃতকার্য হচ্ছে কি না প্রবাহিত তড়িতের পরিমাণ এবং বিভব প্রভেদ। প্রবাহিত তড়িতের পরিমাণ হবে NF, বিভব প্রভেদ হবে ই সেল। কারণ বিভব প্রভেদ বলতে কোষের তড়িৎ চালক বলকে বোঝায়, আর তড়িতের পরিমাণ F ফ্যারাডে। কিন্তু তোমরা জানো কোনো একটা কোষ বিক্রিয়ায় যদি n সংখ্যক ইলেকট্রনের পরিবর্তন ঘটে তাহলে মোট প্রবাহিত তড়িতের পরিমাণ হবে NF। তার মানে যেটা দাঁড়াচ্ছে NF ই সেল W max সমান, এটা 1 নম্বর সমীকরণ। ক্লাস 11-এ তোমরা গিবস ফ্রি এনার্জি বা গিবস মুক্ত শক্তির ডেফিনেশন পেয়েছো। সেখানে কি জেনেছো যে মুক্ত শক্তি হলো এমন একটি তাপীয় অপেক্ষক যার হ্রাস দ্বারা বোঝায় সিস্টেমটা কি পরিমাণ কৃতকার্য করেছে। তার মানে সেক্ষেত্রে পাবো আমরা W max সমান মাইনাস ডেল জি। তাহলে দুটো সম্পর্ককে যদি একসঙ্গে আমরা কম্বাইন্ড করি কি দাঁড়াবে? মাইনাস ডেল জি সমান NF ই সেল বা ডেল জি সমান মাইনাস NF ই সেল। তাহলে এই যে সম্পর্ক, এখান থেকেই আমরা কোষের প্রমাণ মুক্ত শক্তি বার করতে পারবো। শুধু তাই নয়, যদি প্রমাণ অবস্থায় করি অর্থাৎ সম্পর্কটা হবে প্রমাণ অবস্থায়, তখন আসবে ডেল জি জিরো সমান মাইনাস NF ই জিরো সেল। একটি অদ্ভুত ব্যাপার হলো F হচ্ছে ফ্যারাডে অর্থাৎ 96,500 কুলম, আর ই জিরো সেল হলো ভোল্ট। তাহলে কুলম ভোল্ট মানেই জুল, আর তোমরা জানো ডেল্টা জির একক হয় জুল এসআই পদ্ধতিতে। তাহলে আমরা যে কোনো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটছে কিনা এই সম্পর্ক দেখেও আমরা নির্ণয় করতে পারি। আমরা প্রথমেই কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলো কি অস্বতঃস্ফূর্ত কি সাম্যাবস্থায়, তাই এই সমীকরণের একটি তাৎপর্য রয়েছে। তাহলে এই যে সমীকরণটা আমরা করলাম, সে প্রমাণ অবস্থায় হোক আর প্রমাণ অবস্থায় না হলেও, প্রতি ক্ষেত্রে এই দুটি সম্পর্ক থেকেই আমরা একটা কোষের সম্পর্কে বেশ কতগুলো ধারণা আমরা স্পষ্ট করতে পারি। অর্থাৎ এই সমীকরণের তাৎপর্য কি? তাহলে 1 নম্বর, যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে ডেল্টা জি প্রমাণ অবস্থায় ধরলে 0, এমনি ধরলে ডেল্টা জি, যে কোনো ক্ষেত্রেই হয়। আমি প্রমাণ অবস্থায় ধরে নিচ্ছি, তাহলে ডেল্টা জি লেস দেন 0, তার মানে এটি নেগেটিভ হবে মান। তাহলে ভাববো স্বতঃস্ফূর্ত। যদি অস্বতঃস্ফূর্ত হয় তাহলে ডেল্টা জি 0 হবে পজিটিভ, তখন বুঝে নেব অস্বতঃস্ফূর্ত। আর যদি সাম্যাবস্থায় হয় তাহলে ডেল্টা জি 0 হবে মান 0, তাহলে সাম্যাবস্থায়। তার মানে কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটছে কি ঘটছে না আমরা ডেল জি মানের উপর নির্ভর করে পেয়ে যাব। তবে তার আগেই গেস করতে পেরে যাব ই জিরো সেলের মানের উপর ডিপেন্ড করে। কারণ ই জিরো সেলের মান যদি পজিটিভ আসে তাহলে ডেল জির মান অবশ্যই নেগেটিভ আসবে, কিন্তু উত্তরটা আমরা ডেল জি দিয়ে দেব, ই জিরো সেল দিয়ে দেব না। কারণ একটা স্বতঃস্ফূর্ত কিনা আমরা ডেল্টা জি দিয়ে প্রমাণ করব। তো চলো এর যে গাণিতিক প্রবলেমগুলো আসবে আমরা এক এক করে আলোচনা করব। এ তো ডেরিভেশনের পার্ট আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে বেশ কিছু সেল সম্পর্কে আমরা জানবো। তোমরা বইতে পাবে এই যে আমরা গ্যালভানীয় কোষ পড়ছি, এর প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে বিভিন্ন সেলে। কখনো নির্জল কোষ বা ড্রাই সেল, কখনো ব্যাটারি, কখনো ফুয়েল সেল, ভিন্ন ভিন্ন ক্ষেত্রের অ্যাপ্লিকেশান। আমরা কি করছি একটা একটা করে ছোট করে বলে নিচ্ছি যাতে তোমাদের সম্পর্কে এগুলো একটু ধারণা স্পষ্ট হয়।
বিভিন্ন প্রকার কোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোষ হলো শুষ্ক কোষ, ড্রাই সেল। এই কোষে জল থাকে না বলে তাই অনেকে একে নির্জল কোষও বলে। এই কোষের ক্ষেত্রে অ্যানোড রূপে জিঙ্ক ধারণ এবং ক্যাথোড রূপে গ্রাফাইট দণ্ড, অবশ্যই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কোক চূর্ণ মিশ্রণ করে গ্রাফাইট দণ্ডকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে রাসায়নিক দুটো বিক্রিয়া হয় সেটা দেখতে পাচ্ছ। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ZnCl2 এর লেই হচ্ছে একটু কাদাটে ভাব মেশানো চটচটে জিনিস তৈরি করা হয়, আর সেই লেইটাই তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। তার বিনিময়ে ক্যাথোডে এবং অ্যানোডে বিক্রিয়া হয়। তবে এই বিক্রিয়ায় কি হয়? জিঙ্ক 2+ আয়ন অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে গিয়ে ডাই অ্যামোনিয়াম জিঙ্ক আয়ন উৎপন্ন করে। এই যে বিক্রিয়াটা, এটিই হলো আমরা শুষ্ক কোষ বা ড্রাই সেল। চলো নেক্সট, জ্বালানি কোষ। জ্বালানি কোষ হলো এক ধরনের গ্যালভানীয় কোষ। এই কোষে জ্বালানি রূপে কি ব্যবহার করি? হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেন, মিথানল ইত্যাদি। এই জ্বালানি কোষগুলোর ব্যবহারিক দিক থেকে বিরাট সুবিধে রয়েছে। আর পাঠানো হয় কোথায়? বিভিন্ন অ্যাপোলো স্পেস মিশনে। সেখানে কি হয় যে একটা জ্বালানি কোষ বহুদিন ধরে কাজ করে, সেখানকার ডেটা বা তথ্য আমাদেরকে দেয়। তাহলে এর জন্য কোষটাকে অনেক দিন ধরে কর্মক্ষম যুক্ত হতে হবে, অর্থাৎ কর্মহীন হয়ে পড়লে কোষটি, তাহলে কিন্তু আমরা তার সেখান থেকে যে তথ্য বা ডেটা আমরা পাবো না। প্রথম যে স্পেস মিশনে পাঠানো হয়েছিল সেটি হলো হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ। এই হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষে তড়িৎদ্বার, অনুঘটক এবং তড়িৎ বিশ্লেষক কি আমাদের মনে রাখতে হবে। এখানে কি হয়? অ্যানোডে হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাসকে পৃথকভাবে পাঠানো হয়। পাঠানোর ফলে যে জ্বালানি কোষটি ব্যবহার হচ্ছে তাতে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে দেখতে পাচ্ছ, অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে আর ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে। ওভারঅল রিয়াকশান যেটা পেলাম যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন হয়। এই কোষের ব্যবহারিক অ্যাপ্লিকেশন অর্থাৎ অনেক বেশি, কারণ এই কোষ ব্যবহারের সুবিধে কি? প্রথম সুবিধে 1 নম্বর, এতে কোনো পরিবেশ দূষণ হয় না। দ্বিতীয় সুবিধে কি? এই কোষের কর্মক্ষমতা 70 থেকে 75% হয়। তৃতীয় সুবিধে কি? এই কোষ থেকে ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে যতক্ষণ পর্যন্ত জ্বালানি সরবরাহ হবে। তার মানে সুবিধে এটাই যে বহুদিন ব্যাপী আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি তৈরি করতে পারবো। আর এটা তো আমাদের দরকার, বিশেষ করে যেগুলো আমরা মহাকাশে পাঠাচ্ছি সেসব কোষ তো বহুদিন কার্যকরী হওয়া দরকার, না হলে তোমরা সেখান থেকে ডেটা বা তথ্য পাবো না। তাহলে এই ধরনের কোষের অ্যাপ্লিকেশন বেশি, বিশেষত স্পেস মিশনগুলোর ক্ষেত্রে। তার মধ্যে একটি উদাহরণ হলো হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ। তোমরা কি করবে? জাস্ট এর কি কি ক্যাথোড, কি কি অ্যানোড, কি কি ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া হয় এগুলোই একটু পড়ে নিলেই কমপ্লিট হয়ে গেল। আরেকটি থিওরি আমরা করাবো, সেটি হলো করোশন বা অপক্ষয়। অপক্ষয় কি? অপক্ষয় হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প, অক্সিজেন ইত্যাদির প্রভাবে একটা ধাতুর ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার ঘটনাটাকেই অপক্ষয় বা করোশন বলে। উদাহরণ, প্রচুর এক্সাম্পল, লোহায় বা আয়রনের পর মরিচা বা রাস্ট পড়া, রূপার জিনিস ধীরে ধীরে বিবর্ণ হওয়া, কালো হওয়া, লেডের যৌগের ধীরে ধীরে উজ্জ্বলতা হারানো, তামার ধাতুর উপর ধীরে ধীরে সবুজ রঙের আস্তরণ পড়ে যাওয়া, এই সব ঘটনাই কিন্তু অপক্ষয়ের কারণ। তাহলে মূলত অপক্ষয়ের প্রধান কারণ কি? প্রধান কারণ হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, অক্সিজেনের উপস্থিতি। নাম্বার 2 কি? দ্বিতীয় কারণ কি? ধাতুর অধিক সক্রিয়তা। তৃতীয় কারণ কি? অশুদ্ধির উপস্থিতি। চতুর্থ কারণ কি? কোনো ধাতুতে যদি ভাঁজ বা খাঁজ থাকে তাহলে সেই জায়গাগুলোতে আগে মরিচা বা রাস্ট আসবে, তার মানে ওইগুলোতে রাস্ট আসার সম্ভাবনা বেশি। কিংবা কোনো তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতি, এসব কারণেই মূলত অপক্ষয় ঘটে। তাহলে অপক্ষয়কে রোধ করার উপায় অবশ্যই আমরা করি। বাড়িতে লোহার যে গ্রিল থাকে সেগুলোকে
মরিচার হাত থেকে রক্ষা করার জন্য আমরা খরচ কম করতে চাইলে আমরা আলকাতরা ইউজ করি, একটু ভালো খরচ করতে চাইলে আমরা পাইমার দেই, পরে রং বা ইত্যাদির প্রলেপ দেই আমরা, যাতে রাস্ট না আসে। চাইলে জিঙ্কের প্রলেপ, গ্যালভানাইজেশন, টিনের প্রলেপ দেওয়া যায়। মরিচা রোধক দ্রবণ ইউজ করতে পারি, জিঙ্ক্রোমেটের দ্রবণ ব্যবহার করতে পারি, কিংবা বিভিন্ন যে খাঁজ বা ভাঁজ অংশ সেগুলোকে স্ট্রেট রাখতে পারি। এইসবকে প্রতিরোধ করে আমরা ধীরে ধীরে অপক্ষয়কে রোধ করতে পারি। এই যে লোহার মরিচা রোধ করা, এটা বর্তমানে ভীষণ অ্যাপ্লিকেবল। তোমরা জানো যে আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, বিদেশ থেকে ক্রুড অয়েল বা অশোধিত তেল নিয়ে আসে, অর্থাৎ বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়। তাই ভারতবর্ষের সঙ্গে ওই সমস্ত দেশের একটি চুক্তি হয়, এবং সেই চুক্তিতে কি হয় যে পাইপলাইন মারফত তেল আসবে, যদিও অশোধিত তেল, তার বিনিময়ে তাদের অর্থ মিটিয়ে দিতে হয়। আমাদের দেশে সেরকম তেলের উৎপাদন বেশি নয়, কিন্তু চাহিদা বেশি থাকায় বাধ্য তেল উৎপাদক দেশগুলি থেকে আমদানি করতে হয়। আর তখনই ঘটে বিপত্তি। কিসের বিপত্তি? যে লোহার পাইপটি রয়েছে দীর্ঘদিন ধরে মাটির নিচ দিয়ে গিয়েছে, তাতে রাস্ট আসতে পারে। আর এই রাস্ট আসাকে রোধ করার জন্যই মাঝে মাঝে ম্যাগনেসিয়ামের ব্লক দেওয়া থাকে। কেন? তোমরা জানো যে ম্যাগনেসিয়াম তার প্রমাণ বিজারণ বিভবের মান লোহার থেকে কম, তাই যার মান কম সে তীব্র বিজারক, সে অন্যকে বিজারিত নিজে জারিত হবে। তার মানে লোহা রাষ্ট্রের হাত থেকে রক্ষা পাবে, ম্যাগনেসিয়াম নিজে জারিত হবে। তার মানে ম্যাগনেসিয়াম ব্লকগুলো পরিবর্তন করে করে আমরা লোহাকে বাঁচাতে পারি। এই দুই ঘটনা, একজনকে বাঁচাচ্ছে আরেকজন, অর্থাৎ একজন নিজেকে স্যাক্রিফাইস করছে, একে বলবো উৎসর্গীকৃত অ্যানোড। কারণ ম্যাগনেসিয়াম নিজেকে স্যাক্রিফাইস বা উৎসর্গ করছে কাকে বাঁচানোর জন্য? লোহাকে। লোহাকে বলবো ক্যাথোডীয় সংরক্ষণ। তার মানে এই যে ক্যাথোডীয় সংরক্ষণ করার জন্য অ্যানোড ম্যাগনেসিয়াম নিজেকে স্যাক্রিফাইস বা উৎসর্গ করলো। এভাবেই কিন্তু ধীরে ধীরে অপক্ষয় লোহার রোধ করা যায়। আজকে যে অংশটা আলোচনা করলাম আশা করছি পুরোটাই ক্লিয়ার হলো। এবারে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, আর শেষে তোমাদের বাড়ির জন্য দেব কিছু হোমওয়ার্ক। দেখো, ভ্যারাইটিজ নিউমেরিক্যাল প্রবলেম। প্রথম প্রবলেম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যালভানীয় কোষের ই সেল নির্ণয় করো। তার মানে বুঝতেই পারছো নানস্টেড সমীকরণ। এখানে দুটি রয়েছে, একটা ক্যাডমিয়াম 2+ কেস আর একটা হাইড্রোজেনের যার মান 0, ওটা দেওয়া থাকবে না, আগেই বলেছি। ওখান থেকে তুমি E0 সেল পাবে। E0 সেল পেলে গ্যালভানীয় কোষের যে নর্মাল বিক্রিয়া, অর্থাৎ ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ হয়েছে, H+ থেকে H2 করলে দেখবে দুটো ইলেকট্রনের পরিবর্তন। তাহলে নানস্টেড সমীকরণ কাজে লাগালে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/n, এখানে n এর মান 2 লগ বিক্রিয়াজাত বাই বিক্রিয়াটা করবে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, আর H+ থেকে H2, এখানে দুটি ইলেকট্রন। এটা যোগ করে দাও, যোগ করলে পাচ্ছ দেখো ক্যাডমিয়াম যুক্ত দুটো H+, ক্যাডমিয়াম 2+, H2, এই তো হয়ে গেল। ব্যাস, তার মানে লগ অফ ক্যাডমিয়াম 2+ এর গাঢ়ত্ব ইন্টু হাইড্রোজেনের গাঢ়ত্ব ডিভাইডেড বাই ক্যাডমিয়াম বাই H+। H+ এর গাঢ়ত্ব বলা আছে, ক্যাডমিয়াম বলা থাকবে না, কারণ পিওর অবস্থায় থাকলে ওদের সক্রিয় ভরের মান 1 হয়। H+ও বলা রয়েছে, ক্যাডমিয়াম 2+ বলা রয়েছে, গাঢ়ত্বগুলো বসাবে। E0 সেলের মান আগের দিন শিখিয়ে দিয়েছি,
বসালে ই সেল হয়ে যাবে, অর্থাৎ নান স্টেট সমীকরণ কাজে লাগাবে, উত্তর আসবে 0.419 ভোল্ট। ক্যালকুলেটার একটু কাজটা করলেই মিলে যাবে। এ গেল প্রথম কোশ্চেন। আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমরা যাই পরের যে কোশ্চেনটি রয়েছে। সেখানে কি রয়েছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ড্যানিয়েল কোষে যে বিক্রিয়াটা হয় তার সাম্য ধ্রুবকের মান কিছুই নেই। এখান থেকে বিক্রিয়াটা তৈরি করতে পারবে। এই বিক্রিয়া থেকে বোঝাই যাচ্ছে জিঙ্ক থেকে 2+ থেকে জিঙ্ক আর কপার 2+ থেকে কপার, মানে ইলেকট্রনের পরিবর্তন দুটি। তার মানে সরাসরি ফর্মুলায় বসাও, log A সমান n E0 সেল বাই 0.059। E0 সেলের মান দুটো মান থেকে তোমরা অবশ্যই তৈরি করতে পারবে, আগের দিন শিখিয়ে দিয়েছি। E0 সেলের মান n এর মান 2, এটি log k বেরোবে, পরবর্তীকালে k সমান 10 টু দি পাওয়ার সামথিং আসবে, অর্থাৎ অ্যান্টি লগ করলে এই মানটি চলে আসবে। খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই। নেক্সট চলো পরের অঙ্ক। পরের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি রয়েছে দিকে তাকাও। বলছে বৈদ্যুতিক কৃতকার্য নির্ণয় করো প্রমাণ অবস্থায়। তার মানে আজকেই করলাম, একটু আগেই ডেরিভেশন, যে ডেল জির সঙ্গে সম্পর্ক বের করেছি। কার বের করেছি? -NF E0 সেল প্রমাণ অবস্থায় করেছে বলে এটা করলাম। এখান থেকে মুক্ত শক্তি কিন্তু তোমাদেরকে বের করতে বলেছে W max, তাহলে W max এর সঙ্গে সম্পর্ক W max সমান -del G0। এখান থেকে বুঝতেই পারছো এই যে কোষটি দেওয়া আছে, এই কোষটি থেকে প্রথম E0 সেল, সবসময় আগেই বলেছি যে E0 সেল একটা ইম্পর্টেন্ট জিনিস, ওটা লাগবে। F তাহলে এটার বেরোবে ভোল্টে, এটা 96,500 কুলম, কুলম ভোল্ট মানে জুল। N দুটি ইলেকট্রনের পরিবর্তন হবে, বিক্রিয়াটা করে দেখবে। তাহলে এটা জানি, এটা জানি, এটা জানি, ডেল জি পেয়ে যাবো, ডেল জি পেয়ে গেলে W max পেয়ে যাবো, সামনে শুধু সাইনটুকু চেঞ্জ। এটা করলেই তোমরা পাবে, যার উত্তর আসবে 109.88 কিলো জুল। হয়ে গেল নিউমেরিক্যাল প্রবলেম। এবারে কি? অবশ্যই হোমওয়ার্কে যাব। প্রথম হোমওয়ার্ক কি? দুটো ধাতু, তাদের বিজারণ বিভবের মান দেওয়া রয়েছে। কোনটি লঘু H2SO4 থেকে H2 মুক্ত করবে? এই ধরনের প্রশ্ন করতে গেলে তোমাদের কি করতে হবে? দেখতে হবে কার বিজারণ বিভবের মান কম। যার কম সেটি হবে তীব্র বিজারক, সেটি অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হবে। তার মানে লঘু H2SO4 থেকে H2 মুক্ত করার অর্থ হলো H+ থেকে H2, তাহলে H+ থেকে H2 মানে বিজারণ বুঝাচ্ছে। তার মানে কে অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে। ক্লিয়ার হয়ে গেল? আমরা দুটো প্রমাণ বিজারণ বিভবের মান দিয়েছি। কোশ্চেন নাম্বার 2, দেখতে হবে সিলভানাইটের দ্রবণ থেকে কপার পাত্রে রাখা যাবে কিনা। দেখো একটা বিক্রিয়া যদি হয় তাহলে সেটা কপার সেই পাত্রে রাখা থাকে যাবে না, তার মানে সক্রিয়। এখন বিক্রিয়া হয় কিনা তোমরা দেখবে দুটো মানের মধ্যে আমাদের দেখে নিতে হবে কার মান কম। যার মান কম সেটি তীব্র বিজারক, অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে। তার মানে এখানে এর মান কম, এ হবে তীব্র বিজারক, এ অন্যজনকে বিজারিত করে নিজে জারিত হবে। তার মানে নিজে কপার থেকে কপার 2+ হবে আর অন্যজনকে সিলভার প্লাস থেকে সিলভারে রূপান্তরিত করবে। তাহলে সেখান থেকে দেখতে হবে Ag+ থেকে যদি Ag হয় তাহলে রাখা যাবে কি যাবে না। কারণ বিক্রিয়া যদি হয়, অর্থাৎ বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে রাখা যাবে না, এটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে। এটা তো খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে Mn O4- থেকে Mn2+ এর বিজারণ বিভব, আবার 2+ থেকে 0 হচ্ছে তার বিজারণ বিভব। তাহলে MnO4- থেকে Mn এর কত হবে পড়বে। খুব ইজি কোশ্চেন, হয়ে গেল। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন, একটু আগেই বলেছি উৎসর্গীকৃত অ্যানোড বা ক্যাথোডীয় সংরক্ষণ, যেটা বলেছিলাম যে একজন অন্যজনকে বাঁচানোর জন্যই নিজেকে স্যাক্রিফাইস করে, সেটাই ঠিক সিমিলার কোশ্চেন। মাটির নিচে তেলবাহী লোয়ার পাইপ লাইনে মাঝে মাঝে ম্যাগনেসিয়াম ব্লক রাখা হয় কেন? একই কারণ, যে ম্যাগনেসিয়াম ব্লক নিজে স্যাক্রিফাইস করবে লোহাকে বাঁচানোর জন্য।
জাস্ট এই দুটো কোশ্চেন সিমিলার টাইপ, ভ্যারাইটিজ ধরনের কোশ্চেন, উত্তর কিন্তু একই। এই হলো হোমওয়ার্ক। আশা করছি তোমাদের পুরো অংশটাই ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।